গল্পের শুরুতে আমরা একটি অন্ধকার রাতে অনেকগুলো প্রাণীদেরকে পাথর ভাঙ্গার কাজ করতে দেখি। তখন একটা প্রাণী এখানে টাইলংকে দেখতে পায় এবং তাকে দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়। টাইলং বলে, আমি এখানে আমার জিনিসকে ফেরত নিতে এসেছি। মাটি থেকে নিয়ে আকাশ পর্যন্ত সবাইকে জানিয়ে দাও যে টাইলং ফিরে এসেছে এবং কেউই তাকে আটকাতে পারবে না, এমনকি ড্রাগন ওয়ারিয়রও না। অন্যদিকে আমরা পোর দুইজন বাবাকে দেখতে পাই। পোর যেই পালিত বাবা রয়েছে তার নাম হলো পিং। সে অনেকক্ষণ যাবৎ পোকে এখানে না দেখে তার জন্য অনেক চিন্তা করছিল। পোর আসল বাবার নাম হচ্ছে লি। সে বলে, তুমি এত চিন্তা করো না, পো যেখানেই রয়েছে একদম ঠিক রয়েছে। আমি আমার ছেলেকে যেটুকু জানি সে এখন কোথাও শুয়ে শুয়ে সুন্দর একটা স্বপ্ন দেখছে। অন্যদিকে আমরা পোকে এই সামুদ্রিক প্রাণীটার সাথে যুদ্ধ করতে দেখি। সে সামুদ্রিক প্রাণীটার সাথে যুদ্ধ করা শেষ করে তার গ্রামের দিকে ফিরে আসতে থাকে। তখন গ্রামের অনেকগুলো প্রাণীরা কুংফু পান্ডার কাছ থেকে তার অটোগ্রাফ নেওয়ার জন্য ভিড় করতে থাকে। তখন সেখানে মাস্টার শিফু এসে বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। পো বলে, আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে। মাস্টার শিফু বলে, কিসের অনুষ্ঠান? দেখা যায় পো তাদের দোকানে এসে সবাইকে মাস্টার ওগওয়ে তাকে যেই লাঠিটা দিয়েছিল ওইটা দেখিয়ে বলে, এটা আমাকে মাস্টার ওগওয়ে দিয়েছিলেন এবং এই লাঠিটার মধ্যে এমন পাওয়ার রয়েছে যে এটা এই দুনিয়ার সাথে রুহদের দুনিয়াকে কানেক্ট করতে পারে। অর্থাৎ এই লাঠিটা রুহদের দুনিয়ায় যাওয়ার একটা চাবি। আর এটা দিয়েই আমি এখন আমাদের দোকানের নতুন ফ্লেভারের একটা নুডলসের উদ্বোধন করব। এই বাচ্চাটা জিজ্ঞাসা করে, মাস্টার শিফুর যেই 5 জন শক্তিশালী স্টুডেন্ট রয়েছে তারা কি এখানে আসবে না? পো বলে, দুর্ভাগ্যবশত টাইগ্রেস ও তার বন্ধুরা একটা কাজে শহরের বাহিরে গিয়েছে। তখন মাস্টার শিফু বলে, আমি তোমার সাথে এখনই কথা বলতে চাই, এখনই আসো আমার সাথে। মাস্টার শিফু তাকে জেড প্লেসে নিয়ে এসে বলে, তুমি যেদিন প্রথমবার এই সিঁড়িগুলো দিয়ে উপরে এসেছিলে ওই কথা তোমার মনে আছে? পো বলে, হ্যাঁ, অনেক ভালোভাবে মনে আছে। আমার মনে হচ্ছিল সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমি নিজেই উপরে পৌঁছে যাব। মাস্টার শিফু বলে, আর এখন তোমার সফরের পরবর্তী সিঁড়িতে প্রবেশ করার সময় চলে এসেছে। তোমার এখন নিজের জন্য একজন উত্তরাধিকারীকে খুঁজে বের করতে হবে যে তোমার পরে পরবর্তী ড্রাগন যোদ্ধা হবে। পো বলে, কিন্তু আমি তো এইমাত্রই একজন ড্রাগন যোদ্ধা হয়েছি, তার মানে আমি কি এখন আর ড্রাগন যোদ্ধা থাকতে পারবো না? তাহলে আমি কি হব? মাস্টার শিফু বলে, তোমার উত্তরাধিকারীকে সিলেক্ট করার পরে তুমি কুংফুর সবচেয়ে হাইয়েস্ট লেভেলে পৌঁছে যাবে। তুমি ভ্যালি অফ পিসের স্পিরিচুয়াল লিডার হয়ে যাবে, যেমনটা আগে মাস্টার ওগওয়ে ছিলেন। পো বলে, কিন্তু আমি তো এটার মানেই জানি না। শিফু বলে, যেরকমটা মাস্টার ওগওয়ে করতেন তুমিও ওইটাই করবে। পাহাড়ের উপরে বসে থেকে সব জায়গায় নজর রাখবে আর সবাইকে জ্ঞানের কথা বলবে। পো বলে, এটা বলার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমার মতে আমার এখন ড্রাগন যোদ্ধা হয়ে থাকাটাই বেস্ট হবে। মাস্টার শিফু বলে, তোমার হাতে বর্তমানে জ্ঞানের রাজদণ্ড রয়েছে। এটা মাস্টার ওগওয়ে তোমাকে খেলাধুলা করার জন্য দেননি, উনি এটা তোমাকে এজন্যই দিয়েছিলেন যাতে তুমি উনার দেখানো পথে চলতে পারো। পো বলে, তাহলে এই লাঠিটা আপনি রেখে দিন। মাস্টার শিফু বলে, পরবর্তী মাস্টার ওগওয়ে হওয়াটা আমার ভাগ্যে লেখা নেই, আর আমি এটা মেনে নিয়েছি এবং অনেক খুশি রয়েছি। মাস্টার ওগওয়ে যেভাবে তোমাকে তার উত্তরাধিকারী হিসেবে বাছাই করেছেন তেমনি তোমাকে এখন তোমার নিজের উত্তরাধিকারীকে খুঁজতে হবে। পো বলে, এখন আমি ড্রাগন যোদ্ধা হিসেবে অনেকটা দূর এগিয়ে গিয়েছি, আর এখন আপনি আমার কাছ থেকে এটা কেড়ে নিতে চাচ্ছেন। মাস্টার শিফু বলে, কেউই তোমার কাছ থেকে কিছুই কেড়ে নিচ্ছে না। তুমি যাই হয়ে যাও না কেন, তুমি এখন যা আছো ভবিষ্যতেও তাই থাকবে। পো বলে, তাহলে আমি যেই শত্রুদের সাথে এত সুন্দরভাবে লড়াই করি এগুলোর কি হবে? আমি আপনাকে কষ্ট দিতে চাই না, কিন্তু আমি এইসব জ্ঞানের কথা বলা নিয়ে কিচ্ছু জানি না। আমি শুধু লড়াই করতে জানি, আর এটা ছাড়া আমার তো কারণ নামই ঠিক মতো মনে থাকে না। তাই প্লিজ আমি এখন যা আছি আমাকে এটাই থাকতে দিন। মাস্টার শিফু বলে, এই ভ্যালিতে এখন একজন স্পিরিচুয়াল লিডারের প্রয়োজন, আর মাস্টার ওগওয়ে তোমাকে চুজ করেছেন। তুমি আগামীকালকেই নতুন একজন ড্রাগন যোদ্ধাকে সিলেক্ট করবে। পরের দিন সকালে 4-5 জন যোদ্ধা ড্রাগন যোদ্ধা হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে। তাদের প্রত্যেকেরই কুংফু স্কিল দেখানো শেষ হলে মাস্টার শিফু উঠে দাঁড়িয়ে সবাইকে বলে, এখন মাস্টার পো নতুন একজন ড্রাগন যোদ্ধাকে সিলেক্ট করবেন। কিন্তু পো এখানে কাউকেই সিলেক্ট করতে পারে না।
তারপর শিফু তাকে বলে, তোমার ভালো লাগুক বা না লাগুক, তোমাকে এখন তোমার একটা উত্তরাধিকারী খুঁজতেই হবে। যখন যেটা হবার তখন ঠিক সময় মতো সেটা হয়ে যাবে। আমি যখন কোনো কিছু বুঝি না তখন আমি এখানে এসে ব্রহ্মাণ্ডের কাছে আমার প্রশ্নের জবাব খুঁজি, এবং মাস্টার ওগুয়েও এই কাজটাই করতেন। পো বলে, আমি কোনো কিছু নিয়ে কনফিউজড না, আমি আসলে আমার পরবর্তী ধাপের জন্য তৈরি নই। শিফু বলে, তুমি এখানে বসে মেডিটেশন করো, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে যাবে। এটা বলে সে চলে যায়। পো অনেকক্ষণ চেষ্টা করার পরেও মেডিটেশন করতে পারছিল না। তার শুধু বিভিন্ন রকম খাবারের কথা মনে পড়ছিল, এবং পোর মনের ভিতরের কণ্ঠস্বর তাকে আরও অনেক কিছু বলতে থাকে। পো এগুলো দেখে বিরক্ত হয়ে যখন উঠে দাঁড়ায় তখন এখান থেকে একজনকে ভিতরে প্রবেশ করতে দেখে। পো ভিতরে এসে ওই চোরটাকে খোঁজার চেষ্টা করে, কিন্তু চোরটা অনেক বেশি শেয়ানা, সেজন্য পো তাকে খুঁজেই পাচ্ছিল না। তারপর ফাইনালি পো এই মূর্তিটার চোখের দিকে তাকিয়ে ওই চোরটাকে খুঁজে পায়। পো আর ওই শিয়ালের সাথে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর শিয়ালটা যখন মরে যাওয়ার নাটক করে তখন পো ধীরে ধীরে তার কাছে আসলে সে ওই লাঠিটা নিয়ে পোকে একটা লাথি মেরে সেখান থেকে চলে যাচ্ছিল। এটা দেখে পো এভাবে তার স্কিল দিয়ে ওই শিয়ালটাকে ধরে ফেলে। আর শিয়ালটাকে যখন জেলখানায় পাঠানোর ব্যবস্থা করে তখন গ্রামের অনেকগুলো প্রাণীরা এসে পোকে বলে, টাইলং এখানে ফিরে এসেছে, সে আমাদের পুরো গোডাউনকে ধ্বংস করে দিয়েছে। পো বলে, কিন্তু তার তো রুহদের দুনিয়ায় থাকার কথা, সে এখানে কিভাবে আসতে পারে? ওই প্রাণীরা বলে, কিন্তু টাইলং সত্যিই ফিরে এসেছে, আর যতক্ষণ পর্যন্ত না সে এই পুরো গ্রামকে ধ্বংস করছে ততক্ষণ পর্যন্ত সে কোনোভাবেই থামবে না, আমাদেরকে সাহায্য করো। জেলখানায় যাওয়ার সময় ওই শিয়ালটা বলে, মনে হচ্ছে তোমাকে আরও একটা রহস্য উদ্ঘাটন করতে হবে। বড় বড় জ্ঞানী ব্যক্তিরা একটা কথা বলেন যে যত ছোটই হোক না কেন চলার পথে প্রত্যেকটা কদমে একটা না একটা চিহ্ন অবশ্যই থেকে যায়। এটা শুনে পো সেখানে আসে যেখানে একটু আগে টাইলং আক্রমণ করেছিল, এবং সেখানে পায়ের ছাপ দেখতে পায়। যেই পায়ের ছাপগুলো প্রথম দিক দিয়ে টাইলংয়ের পায়ের ছাপের মতো ছিল, কিন্তু ধীরে ধীরে সামনে এগোলে এই পায়ের চিহ্নগুলো অনেকটা ছোট একটা প্রাণীর পায়ের ছাপের মতো হয়ে যায়। এটা দেখে পো কিছু একটা অনুমান করে জেলখানায় ওই শিয়ালটার কাছে চলে আসে আর বলে, তুমি কিছু তো একটা অবশ্যই জানো, বলো আমাকে। শিয়ালটা বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু এটা আমি তোমাকে কেন বলবো? পো বলে, তুমি আমাকে বললে এটা ভেবে আমি একটু আনন্দ পাবো যে তুমি কিছু একটা ভালো কাজ করেছিলে, এটা কোনো মজার বিষয় না। টাইলং এখানে স্বাধীন হয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে তাকে আটকাতে হবে। শিয়ালটা বলে, সম্ভবত তুমি যাকে দেখেছো সে হয়তো টাইলং নয়। পো বলে, এটার মানে তুমি কি বলতে চাচ্ছ? শিয়ালটা বলে, আমি বলতে চাচ্ছি ক্যামেলিয়ানের কথা। সে তার জাদু শক্তি দিয়ে যে কোনো রূপে বা যে কোনো আকারে নিজেকে পরিবর্তন করতে পারে। সে ধোঁকা দিতে একদম এক নম্বর, আর মিথ্যা কথা বলতে তার প্রতিযোগিতা কেউই করতে পারে না। পো একটু অবাক হয়ে বলে, এইটা আবার কে? শিয়ালটা বলে, সে এরকম একজন শক্তিশালী জাদুকর যে নিজেকে যে কোনো রূপে পরিবর্তন করতে পারে। পো বলে, তার মানে সে নিজেকে টাইলংয়ে পরিবর্তন করে এগুলো করেছে, কিন্তু এগুলো করে তার লাভ কি? শিয়াল বলে, এই প্রশ্নের উত্তর তোমাকে শুধু সেই দিতে পারবে। পো বলে, কিন্তু এই ক্যামেলিয়ানকে আমি পাবো কোথায়? শিয়াল বলে, সে কোনো সাধারণ কেউ না যে তাকে এত সহজে খুঁজে পাওয়া যাবে, তাকে একমাত্র সেই খুঁজে বের করতে পারবে যে তার বিষয়ে সব কিছু জানে। পো বলে, কিন্তু যে ক্যামেলিয়ানের বিষয়ে সব কিছু জানে এরকম কাউকে আমি কোথায় খুঁজে পাবো? শিয়াল বলে, ধুর, তুমি এটাও বুঝতে পারছো না, ওইটা হইলাম আমি নিজে, আমি ক্যামেলিয়ানের বিষয়ে সব কিছু জানি। পো বলে, থাক ভাই, আমি নিজেই খুঁজে বের করব। শিয়াল বলে, গুড লাক, কিন্তু এরকম কাউকে খুঁজে বের করাটা অনেক কঠিন যে যে কারোর মতোই দেখতে পারে, আর যে যে কোনো জায়গায় থাকতে পারে। পো বলে, ঠিক আছে, তুমি আমাকে ক্যামেলিয়ানকে খুঁজে বের করতে সাহায্য করো, আর আমি চেষ্টা করে দেখি তোমার শাস্তি কতটা কমানো যায়। তখন সেখানে শিফু এসে বলে, তুমি এগুলো কি পাগলামি করছো? পো বলে, অনেক ভয়ানক একটা জাদুকর এখানে আশেপাশে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, আমার তাকে ধরতে হবে। শিফু বলে, কিন্তু এটা তোমার কাজ না। পো বলে, কাউকে না কাউকে তো এটা করতেই হবে, তাই না? শিফু বলে, আমি জানি তোমার জন্য পরিবর্তন হওয়াটা অনেক কঠিন, আর তোমার ড্রাগন যোদ্ধা হয়ে থাকতেই ভালো লাগে, কিন্তু তোমার এখন প্রধান কাজ হলো নিজের জন্য একটা উত্তরাধিকারীকে খুঁজে বের করা।
পো শিফুর কোনো কথা না শুনে ওই শিয়ালটাকে নিয়ে জেলখানার বাহিরে চলে আসে। শিফু বলে, তুমি এভাবে যেতে পারো না। পো বলে, আপনি চিন্তা করবেন না, আমি একে নিয়ে এখনই যাব আর এখনই চলে আসব। এটা আপনি আমার ড্রাগন যোদ্ধা হওয়ার শেষ একটা মিশন মনে করেন, আমি খুব শীঘ্রই চলে আসব। পো ওই শিয়ালটার সাথে ধীরে ধীরে অনেক সুন্দর একটা জঙ্গল দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা পোর দুইজন বাবাকে দেখতে পাই। পোর পালিত বাবা পিং পোর জন্য অনেক চিন্তা করছিল আর বলছিল সে এখন জাদুকরের সাথে লড়াই করার জন্য এত দূর যাচ্ছে, সে ওখানে কোনো বিপদে পড়লে কি হবে। পোর আসল বাবা লি বলে, তুমি চিন্তা করো না, পো আজ পর্যন্ত অনেক বড় বড় শত্রু ও রাক্ষসদের সাথে ফাইট করেছে, সে ওই জাদুকরকে এক চুটকি বাজিয়েই হারিয়ে দিবে। অন্যদিকে আমরা একটা টেবিলে কয়েকজন প্রাণীকে একসাথে কথা বলতে দেখি। তারা বলছিল, আমরা জুনিপার শহরের সবচেয়ে শক্তিশালী অপরাধী পরিবারের প্রধান মেম্বার। এই শহরটা আমরা সবাই মিলে চালাইতাম, কিন্তু এখন আমাদের কামাই করা সবকিছু আমাদের ওই কামিলিয়ানকে দিয়ে দিতে হচ্ছে। সে কোনো জাদুকর না, সে শুধু একটা নোংরা টিকটিকি। এখন আমরা কি করব? এই ভাল্লুকটা বলে, আমরা সবাই মিলে তাকে হারিয়ে দিব। এই কুমিরটা বলে, তুমি কি পাগল নাকি? সে তো নিজের রূপ পরিবর্তন করতে পারে, এমনও হতে পারে সে এখন এখানেই রয়েছে, যেটা আমরা একদমই জানি না। এটা তুমিও হতে পারো বা আমিও হতে পারি। এটা বলে এই কুমিরটা তার আসল রূপে অর্থাৎ কামেলিয়ান তার নিজের রূপে ফিরে আসে। এটা দেখে তারা সবাই কামেলিয়ানের কাছে ক্ষমা চেয়ে বলে, আমরা এখানে সবকিছু মজা করেছি। কামেলিয়ান বলে, হ্যাঁ, তোমরা কিভাবে কি বলেছো এটা আমি ভালোভাবেই জানি, এখন তোমাদের আমাকে আরও একটা কিছু দিতে হবে। ভাল্লুকটা বলে, পুরো জুনিপার শহর তো বর্তমানে তোমারই রয়েছে, তাহলে তুমি আর কি চাচ্ছ? কামেলিয়ান বলে, আমি অনেক স্পেশাল কিছু একটা পরিকল্পনা করেছি, যেটা বাস্তবায়ন হবে চন্দ্রগ্রহণের রাতে। তারা বলে, কিন্তু চন্দ্রগ্রহণে তো আর মাত্র 2 দিন বাকি আছে। কামেলিয়ান বলে, হ্যাঁ, সময় খুবই কম আর কাজ অনেক বেশি, সেজন্য তোমাদেরকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এই ভাল্লুকটা হঠাৎ উত্তেজিত হয়ে বলে, আমরা তোমার জন্য এত কিছু করব না। পরে যখন ভাল্লুকের হুঁশ ফিরে আসে তখন সে বলে, আমি ওটা ভুল করে বলেছি, আমাকে ক্ষমা করে দাও। কামেলিয়ান বলে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, তুমি আমাকে অসম্মান করেছ, আমাকে ধোঁকা দিয়েছ, আমার সাথে বেয়াদবি করেছ, সেই সব অপরাধ আমি ক্ষমা করে দিলাম, কিন্তু আমি এগুলো কোনোদিনও ভুলে যাব না। তোমরা খুব ভালোভাবেই জানো যে আমার স্মৃতিশক্তি একটা হাতির মতো। এটা বলে সে নিজেকে ভয়ানক একটা হাতিতে রূপান্তর করে ফেলে আর বলে, তোমার যদি মনে হয় আমি তোমাদের উপর অত্যাচার করছি, তাহলে তুমি জেনে রাখো, তোমরা ভাবতেও পারবে না যে আমি তোমাদেরকে কতটা খারাপ অবস্থানে নিয়ে যেতে পারি। দৃশ্য পরিবর্তন হলে আমরা অনেক সুন্দর একটা বাঁশবাগানে পো আর ওই শিয়ালটাকে দেখতে পাই। শিয়ালটার নাম হচ্ছে জেন। তারা সামনে এগিয়ে যাওয়ার সময় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসার সময় হয়ে যায়। অন্যদিকে রাতের বেলা আমরা পোর 2জন বাবাকে দেখতে পাই। তারা মধ্যরাতে লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়। তারা একে অপরকে দেখে বুঝতে পারে তারা 2জনই তাদের ছেলে পোকে খোঁজার জন্য বের হয়েছে। লি বলে, আমরা পান্ডারা সবসময় একদম রিল্যাক্স মুডে থাকি, মানে বেশি একটা টেনশন নেই না, কিন্তু সত্যি বলতে পোর কথা চিন্তা করে আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। তারা 2জনই পোকে নিয়ে অনেক ওভার থিঙ্কিং করতে থাকে, যে সে ওই ডাইনির সাথে কিভাবে যুদ্ধ করবে, ডাইনি তাকে আটকে ফেললে সে কিভাবে বের হবে। যাই হোক, পিং বলে, আমি জানি যে পো এখন অনেক শক্তিশালী একটা শত্রু পেয়েছে, কিন্তু তার শত্রু কামেলিয়ানের কাছে ওই জিনিসটা নেই যেটা পোর কাছে রয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই। চলো আমরা আমাদের ছেলেকে খোঁজার অভিযানে বের হই। অন্যদিকে পো আর শিয়ালটা জুনিপার নামক একটা শহরের সামনে নদীর এই পারে চলে আসে। শিয়ালটা বলে, আমাদেরকে নৌকায় করে নদী পার হতে হবে। তারা 2জন এখানে একটা গুন্ডাদের আড্ডায় আসে। শিয়ালটা এখানে এসে সবার সাথে জুয়া খেলতে শুরু করে আর কয়েক সেকেন্ডের মধ্যেই অনেক টাকা জিতে ফেলে। আর পো এখানে এসে এই পাখিটার সাথে নৌকায় করে নদীর ওই পারে নিয়ে যাওয়ার কথা বলে। পাখিটা বলে, আমি ডাবল টাকা নিব। এই কথায় পো রাজি হয়ে যায় এবং ডিল ডান করে ফেলে। অন্যদিকে শিয়াল টাকা জিতে যখন পেট ভরে খাবার খাচ্ছিল তখন পো এসে বলে, তুমি এতগুলো খাবার কোথায় পেলে? শিয়াল বলে, এই সব কিছু আমি একা জিতেছি, কোনো রকম চিটিং না করে। পো যখন তাকে হালকা একটা ধাক্কা মারে তখন তার লেজ থেকে অনেকগুলো গুটি নাকি এগুলো বের হয়ে যায়। এটা দেখে সবাই বুঝতে পারে যে শিয়ালটা বাটপারি করে টাকা লুটে নিয়েছে। তারা সবাই রাগান্বিত হয়ে শিয়াল আর পোর উপর আক্রমণ করে। এখানে একটা ফাইট শুরু হয়।
অনেকক্ষণ ফাইট করার পর তারা দুইজন এখানে আটকে যায় এবং এখান থেকে নিচে পড়ে সোজা ওই পাখিটার জাহাজে চলে আসে এবং তারা সামনের দিকে এগিয়ে যায়। অন্যদিকে আমরা পোর বাবাদেরকে দেখতে পাই। তারা অনেক ভয়ানক একটা রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় লি এখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে তারা প্রথমে ভয় পেয়ে যায়, কিন্তু এই দৃশ্য দেখে তারা হাসতে শুরু করে। অন্যদিকে যখন ভোর হয়ে যায় তখন তাদের নৌকাটা জুনিপার শহরের অনেক কাছে পৌঁছে যায়। জেন বলে অনেকদিন পর বাড়িতে পৌঁছে অনেক ভালো লাগছে। পো বলে তোমার পরিবার কি ওখানেই থাকে? জেন বলে যদি আমার পরিবার থাকতো তাহলে এখানেই থাকতো। এত বড় একটা শহরে ছোট্ট একটা শিয়ালের একা জীবনযাপন করাটা এতটাও সহজ ছিল না। বেঁচে থাকার জন্য আমি ধোঁকা দেওয়া, চুরি করা, হাত সাফাই করা, মানে যা আমার করা দরকার ছিল সব কিছু করেছি। পরে একদিন আমাকে একজন সহায়তা করেছিল। সে আমাকে থাকার জন্য ঘর দিয়েছিল, খাওয়ার জন্য খাবার দিয়েছিল, মানে যা দরকার ছিল আমাকে সব দিয়েছিল। এই কথাটা পোর অনেক ভালো লাগে। এভাবে কথা বলতে বলতেই তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা কামেলিয়ানকে দেখি। সে অনেকগুলো প্রাণীদেরকে কাজে লাগিয়ে একটা জাদুকরী ও শক্তিশালী খাঁচা তৈরি করছিল এবং বলছিল এখন এই পুরো জুনিপার শহরে আমার রাজত্ব চলছে। কিছুদিন পর এই পুরো পৃথিবীতে আমার রাজত্ব চলবে। সবাই জানতে পারবে ক্যামেলিয়ান আসলে কতটা ভয়ানক। পরের দৃশ্যে আমরা দেখি তারা জুনিপার শহরে পৌঁছে গিয়েছে। পো এই শহরটাকে দেখে অবাক হয়ে যায়। তারা এইভাবে শহরের ভিতরে প্রবেশ করে। পো আশেপাশে সকল প্রাণীদের এত ব্যস্ততা দেখে বলে আমি এত ট্রাফিক এর আগে কখনো দেখিনি। একটু সামনে যাওয়ার পর পো আশপাশ থেকে অনেক সুস্বাদু খাবারের ঘ্রাণ পেয়ে খাবারের দুনিয়ায় হারিয়ে যায়। পো কল্পনা থেকে বের হয়ে বলে আমি এই শহরের মতো এত সুন্দর জায়গা এর আগে কখনো দেখিনি। জেন বলে আমিও আগে এটাই মনে করতাম, কিন্তু পরবর্তীতে কামেলিয়ান এই পুরো শহরকে নিজের দখলে করে নিয়েছে এবং সবার কষ্টে অর্জিত অর্থগুলো সবার কাছ থেকে জোর করে কেড়ে নিয়ে নিজের কাছে রেখে দেওয়া শুরু করেছে। আমাদের কামেলিয়ানকে আটকাতে হবে, আর এটার জন্য আমি তোমাকে ক্যামেলিয়ানের কাছে নিয়ে যাব। পো বলে আমাকে নিয়ে যেতে হবে না, আমি জানি যে সে ওই মিনার থেকে এসব কিছু কন্ট্রোল করছে। জেন বলে তুমি কিভাবে জানো? পো বলে আমি এর আগেও অনেকগুলো শত্রুদের সাথে ফাইট করেছি, এইটুকু তো সবাই জানে। তারপর তারা আরও একটু সামনে গেলে জেন এর পরিচিত প্রাণীরা তাকে হাই হ্যালো বলতে থাকে। পো বলে তোমাকে তো এখানে সবাই চিনে। জেন বলে হ্যাঁ, কারণ আমার চেহারা ভুলে যাওয়াটা এতটাও সহজ না। পো এখানে শিয়ালের ওয়ান্টেড পোস্টার দেখে বলে তুমি একজন ক্রিমিনাল, তুমি এগুলো আগে বলোনি কেন? শিয়ালটা বলে হ্যাঁ, আমি একজন ওয়ান্টেড ক্রিমিনাল, আর আমি এটাতে অনেক গর্বিত অনুভব করি। তুমি এগুলো নিয়ে ভেবো না, এই শহরের পুলিশদের আমাকে ধরা ছাড়াও আরও অনেক কাজ রয়েছে। এটা বলার সাথে সাথেই এই দুইটা পুলিশ গরু এসে তাকে ধরে ফেলে। পো ওই পুলিশদেরকে বলে আমি হলাম ড্রাগন যোদ্ধা, শিয়াল আর আমি এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজে এসেছি, তাই ওকে ছেড়ে দিন। কিন্তু এই দুইটা গরু ড্রাগন যোদ্ধা বলতে কাউকেই চিনে না। পো বলে তাহলে তোমরা কুংফু পান্ডাকে তো অবশ্যই চিনবে। এগুলো শুনে পুলিশটা শিয়ালের সাথে পোকেও জেলখানায় পাঠিয়ে দেয়। তারা দুইজন এভাবে এই খাঁচা থেকে বের হয়ে আসে। পো বলে তুমি পুলিশদের হাত থেকে পালিয়ে যেতে পারবে না, তুমি একজন ওয়ান্টেড ক্রিমিনাল। এটা শুনে শিয়ালটা পোকে সামনের এই পোস্টারটা দেখায়। পোস্টার দেখে পো বুঝতে পারে শিয়ালের সাথে থাকতে যে সে নিজেও ওয়ান্টেড হয়ে গিয়েছে। তখনই পুলিশ গরুগুলো তাদেরকে ধরার জন্য আসতে থাকে। তারা দুইজন দৌড়ে পালাতে শুরু করে, আর এখানে একটা টম এন্ড জেরির খেলা শুরু হয়ে যায়। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করার পর তারা এখানে একটা সিক্রেট রাস্তা দিয়ে এই জায়গায় চলে আসে। পো বলে এটা কোন জায়গা? জেন বলে এখানে এই শহরের সবচেয়ে ভয়ানক যারা ক্রিমিনাল রয়েছে তারা বসবাস করে। এরা তোমার চারটি চুরি করে ফেলবে আর তুমি টেরও পাবে না। তখন সেখানে হান নামক এই প্রাণীটা এসে বলে আমি জানতাম তুমি এক না একদিন আড্ডায় অবশ্যই ফিরে আসবে।
আর যেহেতু এখন ফিরে এসেছো তাই মাইর খাওয়ার জন্য তৈরি হয়ে যাও। আমরা তোমাকে অনেক আস্তে আস্তে কষ্ট দিয়ে আঘাত করব। জেন বলে, এটা করলে তোমরা অনেক বড় একটা ভুল করবে, কারণ তোমরা আমাকে কিছু করার কথা চিন্তা করলে তোমাদেরকে সরাসরি একজন ড্রাগন যোদ্ধাকে জবাব দিতে হবে। কিন্তু এখানে কেউই ড্রাগন যোদ্ধা বলতে কাউকেই চিনে না। পো হতাশ হয়ে বলে, ধুর, এরা কেউ জানেই না যে আমি একটা অ্যাকশন হিরো। যাই হোক, তারা যখন মারামারি করার জন্য এগিয়ে যায় তখন পোয়ের ভিতর থেকে মাস্টার শিফু এসে বলে, মনে রেখো, শুধু মারামারি করেই শান্তি আনা যায় না, শান্তি আনার আরো অনেক উপায় রয়েছে। পো বলে, হ্যাঁ, এখানে তো শুধু আপনারই কমতি ছিল। শিফু বলে, আমি তোমার কর্মকাণ্ডে অনেক হতাশ হয়েছি, তাই আমি তোমাকে বলবো যুদ্ধ না করে অন্য একটা উপায়ে শান্তি আনার চেষ্টা করো। তখন পো এই প্রাণীগুলোকে বলে, তোমরা যদি এখন হিংসা অথবা মারামারি করো তাহলে পরবর্তীতে আরো হিংসা করতে হবে, আরো মারামারি করতে হবে। এটা শুনে এই গাধাগুলা বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা যদি এখন জেনকে কিছু না বলি তাহলে পরবর্তীতে তাকে আরো বেশি করে ধোলাই করতে পারবো, তাই না? যদি পরবর্তীতে বেশি করে ধোলাই করতে পারি তাহলে এখন ছোট মোটো হাত মারার কোনো দরকার নাই। পো বলে, আমি এটা বলতে চাচ্ছি না, তোমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই প্রাণীগুলো পরে বেশি ধোলাই করার কথা চিন্তা করে এখন কোনো কিছু না করেই চলে যায়। তারপর জেন হানকে বলে, আমি জানি আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছে, কিন্তু বর্তমানে আমার অবস্থা খুবই খারাপ, আমার তোমার সাহায্যের প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত মামলা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে লুকানোর জন্য একটা জায়গার প্রয়োজন। হান বলে, কিন্তু আমি তোমাকে সাহায্য কেন করব? জেন বলে, কারণ আমি জানি এই কঠোর একটা শরীরের ভিতরে অনেক নরম একটা হৃদয় রয়েছে। হান বলে, ঠিক আছে, তোমরা শুধু আজকের রাতটা এখানে থাকতে পারবে, কিন্তু তোমরা যদি আগামীকাল সকালের মধ্যে এখান থেকে না যাও তাহলে আমি নিজে ওই পুলিশদেরকে ডাকবো। এটা বলে সে চলে যায়। তখন তারা দেখতে পায় এই দুইটা বান্দর পোর চাড্ডি চুরি করে নিয়েছে। পো রিকোয়েস্ট করে বলতে থাকে, প্লিজ ভাই, ওইটা আমাকে দিয়ে দে, আমার কাছে আর এক্সট্রা নাই। অন্যদিকে আমরা পিং আর লিকে এখানে দেখতে পাই, যেখানে গতকাল রাতে পো আর জেন এসেছিল। দেখা যায় গতকালকের মারামারির কারণে এখানে সব প্রাণীদের হাল বেহাল অবস্থা হয়ে গিয়েছে। পিং অনেক ভাব নিয়ে ভিতরে এসে সব গুন্ডাদেরকে বলে, আপনাদেরকে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু আমি শুধু এইটুকু জানতে চাই, এখানে কি কোনো পান্ডা এসেছিল? তারা বলে, হ্যাঁ, গতকালকে একটা পান্ডা এসেছিল, তুমি কি ওর বিষয়ে কিছু জানো? পিং বলে, আরে জানি না মানে, ওই পান্ডা তো আমার ছেলে। এটা শুনে তারা পিংকে এভাবে ধরে ফেলে আর বলে, তোমার ছেলে গতকালকে এখানে মারামারি করে আমার এই রেস্টুরেন্টের যেই ক্ষতি করেছে সেটার ক্ষতিপূরণ দিতে হবে। বাহির থেকে লি এটা দেখে প্রচণ্ড একটা ভাব নিয়ে ভিতরে প্রবেশ করে আর বলে, ওই হাঁসটাকে ছেড়ে দাও। গতকালকে যেই পান্ডা তোমাদের এখানে এসেছিল সে যদি তোমাদের রেস্টুরেন্টের এত খারাপ অবস্থা করতে পারে তাহলে তোমরা ভাবতেও পারবে না যে আমি কি করতে পারি। ওই পান্ডা যা কিছু শিখেছে সব কিছু আমি তাকে শিখিয়েছি, তাই তোমাদের জন্য ভালো হবে সুন্দর করে আমাকে বলে দাও যে সে কোথায় গিয়েছে। আর যদি সোজাভাবে না বলো তাহলে আরেকটা উপায় আছে যাতে তোমরা আমাকে সব বলবে, কিন্তু আমি তোমাদের কথা ঠিকমতো বুঝতে পারবো না, কারণ তোমাদের মুখে একটাও দাঁত থাকবে না, আমি মেরে তোমাদের দাঁত ভেঙে দিব। এগুলো বলে সে সবাইকে ভয় দেখাতে থাকে, কিন্তু আশেপাশের সবাই বুঝে যাচ্ছিল যে এই পান্ডা আসলে কিছুই পারে না, সে ভাব নিচ্ছে। তখন লির ওজনের কারণে এই ঘরটা একদিকে ঢলে পড়ছিল। এটা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর এই সুযোগেই লি তাদেরকে ভয় দেখিয়ে জিজ্ঞাসা করে, আমার ছেলে কোথায়? তারা বলে সে নৌকায় করে নদী পার হয়ে জুনিপার শহরে চলে গিয়েছে। এটা শুনে তারা ঘর থেকে বের হলে হালকা একটু ধাক্কা লাগার কারণে ঘরটা নিচে পড়ে যায়। অন্যদিকে আমরা পো আর জেনকে দেখি। জেন বলে, আমি আজ পর্যন্ত যেই কয়টা কুংফু মাস্টারের সঙ্গে দেখা করেছি তাদের মধ্যে তুমি সবচেয়ে আলাদা, মানে তুমি অনেক সৎ একজন পান্ডা, তোমার মধ্যে কোনো ঝামেলা নেই, তোমাকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। তখন হান বলে, রাত পার হয়ে গিয়েছে, তাই তোমরা দুইজন এখান থেকে বের হয়ে যাও। তারা সেখান থেকে বের হয়ে ক্যামেলিয়ান যেই প্যালেসে রয়েছে ওই প্যালেসের দিকে এগিয়ে যায় আর এই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করে। অন্যদিকে আমরা পিং ও লিকে এখানে দেখতে পাই, তারা জুনিপার শহরে এসে আশেপাশে পোকে খুঁজতে শুরু করেছে। অন্যদিকে পো আর জেন এই টানেল থেকে বের হয়ে এখানে অনেক ভয়ানক প্রাণীদেরকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। আর গুটি সুটি হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় পো এই টানেলের ঢাকনাটা এখানে রাখলে সেটা ঘুরতে ঘুরতে অনেক তীব্র শব্দ করতে করতে সিঁড়ি থেকে নিচের দিকে চলে যায়, কিন্তু এরা কেউই ঘুম থেকে উঠে না। তারপর তারা আবারও এগোতে শুরু করে।
এবং এখানে এসে পোয়ের নাকে একটু চুলকানি হওয়ার কারণে যখন তার হাঁচি পাচ্ছিল তখন জেন তার নাক এভাবে ধরে ফেলে এবং পোয়ের এই কাণ্ডের কারণে সবাই ঘুম থেকে উঠে পড়ে। তারা দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে আর এই ভয়ানক একটা ট্র্যাপকে অতিক্রম করে এখানে চলে আসে। তখন উপর থেকে ক্যামেলিয়ানের তৈরি করা একটা জাদুর খাঁচা পোর উপরে চলে আসে। পো তার পাওয়ার দিয়ে অনেক চেষ্টা করেও এই খাঁচা ভাঙতে পারছিল না এবং এই খাঁচার অতিরিক্ত ওজন হওয়ার কারণে তারা এটা উঠাতেও পারছিল না। পো যখন এই খাঁচা উঠানোর জন্য তারা লাঠিটা জেনের হাতে দেয় তখন জেন লাঠিটা নিয়ে ক্যামেলিয়ানকে দিয়ে দেয়। ক্যামেলিয়ান বলে, তুমি এই লাঠিটা জেনকে দিয়েছ আর জেন আমাকে দিয়েছে। তুমি অনেক বোকা একটা পান্ডা। তুমি মনে করেছিলে জেন তোমার বন্ধু, কিন্তু আসলে সে আমার জন্য কাজ করে। এটা শুনে পো বুঝতে পারে যে ক্যামেলিয়ানই জেনকে অসহায় অবস্থায় তাকে আশ্রয় দিয়েছিল। ক্যামেলিয়ান বলে, আমার সাথে দেখা করার আগে জেনের অবস্থা অনেক খারাপ ছিল, কিন্তু আমার সঙ্গে দেখা হওয়ার পর থেকে তার ভাগ্য খুলে গিয়েছে। জেন আমার সামনে একদম নির্ভয়ে দাঁড়িয়েছিল। আমার তাকে কাজের জন্য যোগ্য মনে হয়েছিল। আসলে জেন আগে হান নামক ওই প্রাণীটার সাথে থাকতো, কিন্তু ক্যামেলিয়ানের সঙ্গে দেখা হওয়ার পরে সে হানকে ছেড়ে দিয়েছে। সেজন্যই হানের সাথে জেনের সম্পর্ক বর্তমানে অনেক খারাপ। যাই হোক, ক্যামেলিয়ান বলে, আজকে জেন যা কিছু হয়েছে সব কিছু আমার জন্য হয়েছে। পো বলে, আমি বুঝতে পেরেছি তুমি জেনকে আমার কাছে পাঠিয়েছো যাতে তুমি এই লাঠিটা নিতে পারো, কিন্তু কেন? ক্যামেলিয়ান বলে, আমি অনেক বড় পরিবারে জন্মগ্রহণ করেছি। আমি চেয়েছিলাম অনেক বড় কিছু করব। আমি কুংফুতে মাস্টার হতে চেয়েছিলাম এবং মান সম্মান সব চেয়েছিলাম। আমি যেখানেই কুংফুয়ের ট্রেনিংয়ের জন্য যেতাম সেখান থেকেই আমাকে বের করে দেওয়া হতো। তারা বলতো আমি অনেক ছোট আর দুর্বল, আমি কখনোই কুংফু করতে পারবো না। সেজন্য আমি ভিন্ন একটা পথ খুঁজে বের করেছি। আমি জাদুবিদ্যা শিক্ষা নিয়েছি। আমি রূপ পরিবর্তন করার এই জাদুটাকে নিজের আয়ত্তে করে নিয়েছি আর ওই সব কিছু পেয়েছি যা আমি চেয়েছিলাম। পো বলে, কিন্তু সব কিছু পেলেও তুমি কুংফু পাওনি। ক্যামেলিয়ান বলে, এজন্যই আমি এই লাঠিটা নিয়েছি, কারণ সবাই কুংফু নিজের শরীর দিয়ে করলেও কুংফুর আসল স্কিল লুকিয়ে থাকে রুহের ভিতরে। আমি এই লাঠি দিয়ে রুহের দুনিয়ার দরজা খুলে তাইলং এবং ওই সমস্ত কুংফু মাস্টারের কুংফুকে চুরি করে নেব। তারপর থেকে আমাকে আর কেউ দুর্বল ভাবার ভুল করবে না। এগুলো শুনে পো অনেক চেষ্টা করেও ওই খাঁচা ভাঙতে পারে না। ক্যামেলিয়ান বলে, চেষ্টা করে কোনো লাভ নেই। ওই লোহার খাঁচার ভিতরে অনেক প্রাচীন ও শক্তিশালী জাদু শক্তি রয়েছে। এই খাঁচাগুলো ভাঙতে হলে তোমাকে আরও 10টা ড্রাগন যোদ্ধার শক্তির প্রয়োজন। এটা শুনে পো বলে, আমি খাঁচা ভাঙতে না পারলে মাটি ভেঙে বের হব। পো মাটি ভেঙে নিচে চলে আসে এবং আশেপাশের এই প্রাণীদের সাথে ফাইট করতে শুরু করে। পো এখান থেকে বাহিরে আসলে সামনে জেনকে দেখতে পায় আর তার দিকে এগিয়ে গেলে পিছন থেকে আসল জেন চলে আসে। আর এখানে জেনের রূপ ধরা ক্যামেলিয়ান পোকে ধাক্কা মেরে ওই প্যালেস থেকে নিচে ফেলে দেয়। এটা দেখে জেন একদম হ্যাং হয়ে যায়। ওইদিকে আমরা দেখি পো নিচে পড়ার আগেই এভাবে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। তখন এই একটা লিজার্ড এসে পোর উপর আক্রমণ করতে শুরু করে। তখন সেখানে পোর 2জন বাবা চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। তারা উপরে আসলে পো হতাশ হয়ে বলতে থাকে, আমি কারোরই ভরসার যোগ্য নই। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি ওই জাদুর লাঠিটা ক্যামেলিয়ানকে দিয়ে দিয়েছি। যদি আমি মাস্টার শিফুর কথা শুনতাম আর গ্রামের মধ্যেই থাকতাম তাহলে এরকম কিচ্ছু হতো না। আমি শুধু চেয়েছিলাম যেটা যেমন রয়েছে ওটা ওইরকমই থাকুক, কোনো কিছুই যেন পরিবর্তন না হয়। পিং বলে, আমি জানি যে পরিবর্তনকে সবাই ভয় পায়। এমন একটা সময় ছিল যখন আমি গ্রামের সবচেয়ে গ্রেটেস্ট একজন নুডলস শেফ হতে চেয়েছিলাম। এটা বেশি পুরনো কথা না, এবং আমি সবচেয়ে গ্রেটেস্ট নুডলস শেফ হয়েও গিয়েছি। কিন্তু ওই সময় আমি তোমাকেও পেয়ে গিয়েছিলাম আর একজন বাবা হয়ে গিয়েছিলাম। তারপরে কোনো কিছুই আর আগের মতো থাকে না, সবকিছু পরিবর্তন হয়ে যায়। এভাবেই পরিবর্তন সবসময় খারাপ হয় না। তোমার কি মনে হয় আমি রেস্টুরেন্টের মেনুকে বারবার পরিবর্তন কেন করি? কারণ যদি সব জিনিস একই রকম থাকে তাহলে দেরিতে হলেও কাস্টমাররা বোর হয়ে যাবে। এগুলো শুনে পো কথা বুঝতে পারে। তখন তারা দেখতে পায় পোকে একটু আগে যেরকম খাঁচায় বন্দি করা হয়েছিল ওই রকম খাঁচাগুলো প্যালেসের উপরে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো দেখে তারা বুঝতে পারে ক্যামেলিয়ান রুহের দুনিয়ার দরজা খুলে সমস্ত গ্রেটেস্ট কুংফু মাস্টারদেরকে পৃথিবীতে এনে এই খাঁচায় বন্দি করে রাখবে।
ওইদিকে আমরা দেখি ক্যামেলিয়ান জেনকে বলে, ওই পান্ডার সঙ্গে থাকতে থাকতে তুমি কি ওর বন্ধু হয়ে গিয়েছো? জেন বলে, একদমই না। ক্যামেলিয়ান বলে, কিছু পাওয়ার জন্য কাউকে না কাউকে ব্যবহার করতেই হয়, ঠিক তেমনি আমরাও পান্ডাকে ব্যবহার করেছি। জেন বলে, তার মানে কি আপনি আমাকে সাহায্য এজন্যই করেছিলেন যাতে আপনি আমাকে ব্যবহার করে আপনার লক্ষ্য পূরণ করতে পারেন? ক্যামেলিয়ান বলে, হ্যাঁ, তোমার ভিতরে চালাকি আর বেইমানি একদম ভরে রয়েছে, তুমি কারোরই ভরসার যোগ্য নও। কিন্তু যেই দিন তোমার উপরে কেউ বিশ্বাস করে একদম নিশ্চিন্তে থাকতে পারবে, মানে তুমি বিশ্বাসযোগ্য হয়ে যাবে, তখন তুমি আমার আর কোনো কাজের না। এগুলো শুনে জেন কিছু একটা চিন্তা করে। তারপর আকাশে যখন চন্দ্রগ্রহণ শুরু হয় তখন ক্যামেলিয়ান এই লাঠিটা দিয়ে রুহের দুনিয়ার দরজা খুলে ফেলে আর বলে, টাই লংকে আমার সামনে নিয়ে আসো। টাই লং এখানে এসে বলে, তুমি কে আর ওই লাঠির সঙ্গে কি করছো? ক্যামেলিয়ান বলে, এটা তোমার পুরাতন বন্ধু ওই পান্ডা আমাকে দিয়েছে। টাই লং বলে, পো অনেক গাধা একটা পান্ডা, এটা আমি জানি, কিন্তু সে নিজের ইচ্ছাতে মাস্টার ওগুয়ের এই লাঠিটা তোমার হাতে তো জীবনেও দিবে না। ক্যামেলিয়ান বলে, সে এটা আমাকে নিজে দেয়নি, আমি কেড়ে নিয়েছি। তখন ক্যামেলিয়ান সেখানে ওই সমস্ত জাদুর খাঁচাগুলো নিয়ে আসে। টাই লং বলে, তুমি আমাকে এখানে কেন এনেছো? ক্যামেলিয়ান বলে, আমি চাই তুমি তোমার কুমফু স্কিলগুলো আমাকে শেখাও। টাই লং বলে, আমি আমার কুমফু স্টাইল কাউকে শেখাই না। ক্যামেলিয়ান বলে, আমি তোমার কাছে অনুরোধ করছি না। এটা বলে সে রুহের দুনিয়ার দরজা বন্ধ করে দেয়। ক্যামেলিয়ানের সৈন্যরা টাই লংয়ের সাথে ফাইট করতে শুরু করে। আর ক্যামেলিয়ান চালাকি করে টাই লংয়ের সমস্ত কুমফু এভাবে নিজের ভিতরে নিয়ে নেয় আর টাই লংকে এই খাঁচায় বন্দি করে দেয় এবং রুহের দুনিয়ার দরজা আবারও খুলে সব গ্রেটেস্ট কুমফু মাস্টারদেরকে এই পৃথিবীতে এনে তাদের কুমফু চুরি করতে শুরু করে। ওইদিকে পো ক্যামেলিয়ানের সাথে ফাইট করার জন্য আবারও প্যালেসে ফিরে আসছিল। তার বাবারা বলতে থাকে, তুমি ওর সাথে যুদ্ধ করতে পারবে না। পো বলে, আমাকে যেভাবেই হোক তাকে আটকাতে হবে, আমি এখন আমার জন্য আর অন্য কাউকে আঘাত পেতে দিব না। এইদিকে জেন ক্যামেলিয়ানের এইসব কর্ম দেখে প্যালেসের বাহিরে আসলে পোকে জীবিত অবস্থায় দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু পো তার সাথে কোনো কথাই বলে না। জেন বলে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি ক্যামেলিয়ানকে সারা জীবনের জন্য ছেড়ে দিয়েছি, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমার কথা শোনো। পো বলে, আমিও তোমার উপর ভরসা করে অনেক বড় ভুল করেছি। জেন পোকে আটকানোর চেষ্টা করে। পো বলে, আমার রাস্তা থেকে দূরে সরে যাও। জেন পোর উপর আক্রমণ করতে শুরু করে। পো বলে, তুমি এগুলো কেন করছো? জেন বলে, যাতে আমি তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। পো বলে, আমি বাঁচি না মরি এতে তোমার কি যায় আসে? এটা বলে পো যখন চলে যাচ্ছিল তখন জেন তাকে জড়িয়ে ধরে আর বলে, প্লিজ আমাদের সম্পর্কটা আমাকে ঠিক করতে দাও। এটা দেখে পো একটু খুশি হয়। জেন বলে, এমন কি কোনো কথা রয়েছে যেটা আমি তোমাকে বললে তুমি এখানে থেমে যাবে? পো বলে, এরকম কোনো কথাই নেই। জেন বলে, তুমি জানো তুমি ওকে হারাতে পারবে না। পো বলে, প্রবাবলি তুমি ঠিক বলছো, কিন্তু আমাকে চেষ্টা করতেই হবে। এই জায়গা থেকে যতটা দূরে যাওয়া সম্ভব তুমি চলে যাও। এটা বলে পো ভিতরে চলে যায়। পোর বাবারা বলে, আমাদের ওকে এখানে আসতে দেওয়াই উচিত হয়নি, আমরা অনেক খারাপ বাবা, আমাদের কিছু একটা করতেই হবে, আমরা পোকে এভাবে একা ছাড়তে পারি না, কিন্তু আমরা কি করব? ক্যামেলিয়ানের এত বড় সৈন্যদলের সাথে আমরা তিনজন কোনোভাবেই যুদ্ধ করতে পারবো না। জেন বলে, তাহলে আমাদের নিজের একটা দল গঠন করতে হবে। এটা বলে জেন তাদেরকে এখানে নিয়ে আসে আর সবাইকে বলে, ড্রাগন যোদ্ধা অর্থাৎ একটু আগে আমার সাথে যেই পান্ডা এখানে এসেছিল সে অনেক বড় একটা বিপদে রয়েছে, তাই আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। তারা বলে, কিন্তু আমরা তোমাকে সাহায্য কেন করব? জেন বলে, কারণ সাহায্য করা অনেক ভালো একটা কাজ। এটা শুনে সবাই হাসতে শুরু করে। জেন বলে, আমি জানি তোমরা মনে করছো যে তোমাদের মতো চোর ডাকাতদের নিজের জীবনকে পরিবর্তন করার কোনো সুযোগ এখন আর নেই, অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু আমার অনেক ভালো একটা বন্ধু আমাকে বলেছিল যে সঠিক জিনিস করার জন্য কখনো দেরি হয় না। এই গাধাগুলো বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ আমরা এখন ভালো কাজ করলে পরবর্তীতে আরো বেশি খারাপ কাজ করতে পারবো?
আর আমরা যদি এখন ক্যামেলিয়ানকে আমাদের রাস্তা থেকে সরিয়ে দিই তাহলে আমরা আবারও পুরো শহরে রাজত্ব করতে পারবো। এগুলো শুনে জেন আর কোনো উপায় না পেয়ে বলে, তোমরা কি পরে খারাপ করার জন্য এখন ভালো কাজ করতে তৈরি? এই কথায় সবাই রাজি হয়ে যায়। তারপর আমরা জেন, পিং আর লিকে এখানে দেখতে পাই। জেন আশেপাশে অনেক সৈন্যদেরকে দেখে বলে, এখানে তো আমার অনুমানের তুলনায় অনেক বেশি গার্ডস রয়েছে। লি বলে, তুমি যেভাবে পারো ওইভাবে তাড়াতাড়ি পোর কাছে পৌঁছাও, এই সৈন্যদেরকে আমরা দেখে নেব। অন্যদিকে আমরা দেখি ক্যামেলিয়ানের যখন সব গ্রেটেস্ট কুমফু মাস্টারদের কুমফু চুরি করা হয়ে যায় তখন পো এখানে এসে লর্ড শেন আর জেনারেল কাইকে দেখতে পায়, যাদের সাথে কুমফু পান্ডার দ্বিতীয় আর তৃতীয় নাম্বার মুভিতে পোর যুদ্ধ হয়েছিল। তখন পো এখানে তাইলংকে দেখতে পায়। তাইলং বলে, আমি তো ভেবেছিলাম ওগুয়ে তোমাকে ড্রাগন যোদ্ধা হিসেবে চুজ করে ভুল করে ফেলেছে, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি সে কোনো ছোট নয় বরং অনেক বড় একটা ভুল করেছে। পো বলে, আমি ওই লাঠিটা ফেরত নিয়ে নেব এবং তোমাদের সবার কুমফু তোমাদেরকে ফিরিয়ে দেব আর তোমাদেরকে রুহের দুনিয়ায় পাঠিয়ে দিব, আমি ওয়াদা করছি। ওইদিকে আমরা দেখি এরা সবাই এখানে এসে সব সৈন্যদের সাথে যুদ্ধ করতে থাকে। সেই সুযোগে জেন এখান দিয়ে ভিতরে প্রবেশ করে। এইদিকে আমরা দেখি পো যখন এখানে এসে ক্যামেলিয়ানকে বলে, ওই লাঠি আমাকে এখনই ফিরিয়ে দাও। এটা বলার সঙ্গে সঙ্গেই ক্যামেলিয়ান লাঠিটা ফিরিয়ে দেয় আর বলে, আমি যা চেয়েছিলাম সেটা আমি পেয়ে গিয়েছি, আমার চাইতে শক্তিশালী এখন আর কেউ নেই। আমি এখন কোনো মতে একবার তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিলে সবকিছু আমার হয়ে যাবে। তখন পো যেভাবে মাস্টার শিফু বলেছিল সেইভাবেই মারামারি না করে শান্ত ভাষায় ক্যামেলিয়ানকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু পোর কথায় ক্যামেলিয়ানের কিছুই যায় আসে না, সে তার উপর আক্রমণ করে। তখন পোর ভিতরে থাকা শিফু বলে, আমি তোমার জন্য অনেক খুশি, কারণ তুমি আমার কথা অমান্য করোনি, কিন্তু এখন অনেক হয়েছে, তুমি এখন তোমার স্টাইলে মারামারি করে সব ঠিক করো। পো বলে, আমি তো শুধু এটার জন্যই অপেক্ষা করছিলাম। পো আর ক্যামেলিয়ানের সাথে যুদ্ধ শুরু হয়ে যায়। ক্যামেলিয়ান যেই মাস্টারদের কুমফু নিজের ভিতরে নিয়ে নিয়েছে তাদের রূপ ধারণ করে পোর সাথে যুদ্ধ করতে থাকে। তখন সেখানে জেন চলে আসে আর ক্যামেলিয়ানের উপর একটা খাঁচা ফেলে দেয়। এটা দেখে ক্যামেলিয়ান উঠে যতগুলো মাস্টারের কুমফু সে নিজের ভিতরে নিয়ে নিয়েছে তাদের সবার রূপ একসাথে করে একটা দানবের আকার ধারণ করে এবং এই মুভির সবচেয়ে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। ফাইটার এক পর্যায়ে ক্যামেলিয়ান পোকে এভাবে খাঁচায় বন্দি করে দেয়। পো জেনকে বলে, এখন তোমাকেই ক্যামেলিয়ানের সাথে যুদ্ধ করতে হবে। জেন বলে, আমি তাকে কোনোভাবেই হারাতে পারবো না। পো বলে, একটা বুইড়া কচ্ছপ একবার বলেছিল তুমি একটা কাজ করতে পারবে কিনা সেটা শুরু না করা পর্যন্ত তুমি কিভাবে বুঝবে, তোমাকে এটা করতেই হবে, নিজের উপর বিশ্বাস রাখো। এটা শুনে জেন সাহস করে ক্যামেলিয়ানের সাথে ফাইটের জন্য এগিয়ে যায়। জেন পোর এই জাদুর লাঠিটা দিয়ে ক্যামেলিয়ানের উপর একটা স্পেশাল অ্যাটাক করে, যার কারণে ক্যামেলিয়ান একটু দুর্বল হয়ে যায়। তখন জেন দেখতে পায় পো একা একাই ওই খাঁচা থেকে বের হয়ে গিয়েছে। জেন বলে, তাহলে তুমি আমাকে যুদ্ধ করতে বললে কেন? পো বলে, আমি এটা চালাকি করেছি, যতক্ষণ পর্যন্ত একটা বীজ তুমি মাটিতে রোপণ না করবে ততক্ষণ পর্যন্ত সেটা গাছ কিভাবে হবে। তখন ক্যামেলিয়ান উঠে আবারও আক্রমণের জন্য আসতে থাকে, আর এইবার পো তার অস্ত্র দিয়ে ফাইনাল অ্যাটাক করে সব খেলা শেষ করে দেয়। সবার কুমফু স্কিল আবারও সবার কাছে ফিরে যায়। তারা সবাই পোর সামনে চলে আসে। টাইলং বলে, আমার মনে হয় ওগুয়ে তোমাকে ড্রাগন যোদ্ধা বানিয়ে একদম ঠিক করেছে। আমি তোমাকে যতটা বলদ ভেবেছিলাম তুমি অতটাও অকর্মা না।
তারা সবাই পোকে এভাবে সম্মান জানায়। পো এভাবে রুহের দুনিয়ার দরজা খুলে তাদেরকে রুহের দুনিয়ায় পাঠিয়ে দেয়। এবং তাইলং যাওয়ার সময় ক্যামেলিয়ানকেও তার সাথে নিয়ে যায় এবং যাওয়ার সময় তাইলং পোকে একজন ড্রাগন যোদ্ধা বলে সম্বোধন করে বলে, তোমার সাথে দ্বিতীয় দুনিয়ায় দেখা হবে। এই সব কিছু ঠিক হওয়ার পর তারা আবারও গ্রামে ফিরে আসে আর পো নিজের উত্তরাধিকারী হিসেবে জেনকেই বাছাই করে নেয়। শিফু বলে, এত শক্তিশালী যোদ্ধারা থাকতে তুমি এই শিয়ালটাকে কেন বাছাই করলে? পো বলে, সঠিক সময় হলে সবকিছু একা একাই ঠিক হয়ে যায়। শিফু চলে গেলে পো জেনকে বলে, তুমি চিন্তা করো না, মাস্টার শিফু এটা মেনে নিবে। জেন বলে, উনি তো ঠিকই বলেছেন, আমার মধ্যে এমন কি আছে যাতে আমি ড্রাগন যোদ্ধা হব? পো বলে, যখন আমি ড্রাগন যোদ্ধা হয়েছিলাম তখন আমার ভিতরেও কোনো কোয়ালিটি ছিল না। আমি আমার বাবার রেস্টুরেন্টে কাজ করে একটা জিনিস বুঝতে পেরেছি, সেটা হলো মাঝে মাঝে সবচেয়ে মজার খাবারগুলো সবচেয়ে আজব জিনিসগুলো দিয়েই তৈরি হয়। জেন বলে, তুমি এখন জ্ঞানের কথা বলতে শিখে গিয়েছো, তার মানে তুমি এখন একজন স্পিরিচুয়াল লিডার হওয়ার জন্য পুরোপুরি তৈরি। পো বলে, হ্যাঁ, আর এখন আমার ছন্দ বানাতেও অনেক ভালো লাগে। পো জ্ঞানের কথাগুলো কবিতা আকারে সাজিয়ে জেনকে শোনাতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি টাইগ্রেস ও তার বন্ধুরা জেনকে ড্রাগন যোদ্ধা বানানোর ট্রেনিং দিতে শুরু করেছে আর মাস্টার শিফু জেনকে ড্রাগন যোদ্ধা হিসেবে গ্রহণ করে নিয়েছে। আর একসময় জেনের ট্রেনিং সম্পূর্ণ হয়ে সে ড্রাগন যোদ্ধা হয়ে যায়। আর এটার সাথে কুংফু পান্ডার জার্নির এই গল্পটা এখানেই শেষ হয়।